ওপেনিং, ওপেনিং দ্য ফাইল, বা আমি যদি বলি দেখেন সিং, সিং ইউ, তোমাকে দেখে, সিং ইউ। আই অ্যাম ডিলাইটেড, তোমাকে দেখে আমি আনন্দিত হই। দেখেন ভাই, আমি যদি বলি খেয়াল করে দেখেন এই যে বি, বি মানে হচ্ছে হওয়া, বি, বি মানে হচ্ছে হওয়া। আমি যদি বলি ইম্পারেটিভ সেন্সে বি, বি মানে হও, দিস ইজ ইম্পারেটিভ, বি মানে হচ্ছে হও। আচ্ছা, টু বি, টু বি, টু বি মানে হচ্ছে আপনার হতে, টু বি। ছোটবেলায় মনে আছে 6-7 আপনি লিখতেন বা 8-9-8 লিখতেন, 8 লিখতেন আমি ডাক্তার হতে চাই, এই যে ওয়ান টু বি, ডাক্তার হতে, ওয়ান টু বি, ডাক্তার হতে চাই। ক্লাস 8-এ বাংলাদেশে লক্ষ লক্ষ ডাক্তার তৈরি হইলেও মানে এমন লাইফে 9-এ ওঠার সাথে সাথে লক্ষ লক্ষ ডাক্তারের অপমৃত্যু হয়, কেননা আর্টস এবং কমার্স গ্রহণের মাধ্যমে। এবার দেখেন আমি যদি বলি বিং, বিং মানে হয়ে, বিং, বিং, বিং মানে হচ্ছে হয়ে বা হইয়া, এই যে দেখেন হয়ে বা হইয়া। এবার যদি বলি দেখেন আফটার বিং, আফটার বিং, আফটার বিং মানে হচ্ছে হবার পরে। আপনি কি ছোটবেলায় এমন লাইন লেখেন নাই, বিং এ ডক্টর, বিং, বিং এ ডক্টর, এগুলো দরকার, বিং এ ডক্টর, ডাক্তার হয়ে I will back, I will go back, I will go back my village, ডাক্তার হয়ে আমি কোথায় যাব, ডাক্তার হয়ে আমি গ্রামে যাব আর গ্রামের অসহায় মানুষকে চিকিৎসা দেব। কি যে ভুয়া কথাবার্তা রে ভাই, মানে কি যে ভুয়া কথা, এর চেয়ে বড় ভুয়া কথা আর হয় না রে ভাই। তাহলে বিং মানে হয়ে, বিং এ ডক্টর, বিং এ ক্যাডার, ক্যাডার হয়ে আমি দেশে লুটপাট চালাবো, বিং এ এমপি, এমপি হয়ে আমি দেশে লুটপাট চালাবো। বাস্তবতা এই কারণে মানুষ এমপি হয়। এবার দেখেন এই যে গো, গো মানে, গো মানে হচ্ছে যাওয়া, গো, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, গো, গো মানে যাও, ইম্পারেটিভ সেন্সে যাও, ইম্পারেটিভ সেন্সে গো মানে কি যাও, টু গো, টু গো মানে যেতে। আপনি বলেন না আমি না বাড়ি যেতে চাই, ওয়ান টু গো, গো মানে যেতে, গো মানে যেতে। এই যে দেখেন গোয়িং, গোয়িং মানে, গোয়িং মানে হচ্ছে গিয়ে, গোয়িং মানে হচ্ছে গিয়ে। তারপরে হচ্ছে দেখেন হচ্ছে আফটার গোয়িং, আফটার গোয়িং। আবার বলেন না গিয়ার পরে, বলেন যাওয়ার পরে, যাওয়ার পরে। আফটার গোয়িং মানে হচ্ছে যাওয়ার পরে। আপনাকে এই জাতীয় বাক্য লিখতে হবে। গোয়িং হোম, গোয়িং টু ঢাকা, ঢাকা গিয়ে, ঢাকা গিয়ে কি করব, আই উইল লুক, লুক ফর দ্য জব, ঢাকা গিয়ে বাবা আমি চাকরি খুঁজবো। আফটার গোয়িং, যাওয়ার পরে আমি একটা চাকরি পেয়েছি। এগুলো ফ্রি হ্যান্ডে কি পরিমাণ দরকার আপনি জানেন। আচ্ছা, ওপেন দ্য, ওপেনিং দ্য ফাইল, ফাইলটা ওপেন করে। দ্য ডিটেকটিভ, ডিটেকটিভ মানে যে দেখেন গোয়েন্দারা, দ্য ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দারা, গোয়েন্দারা টুক আউট এ নিউজ পেপার কাটিং, তারা একটা নিউজ পেপার কাটিং নিল। এই যে ওপেনিং মানে ওপেন করে, ওপেনিং মানে কি করে, ওপেন করে। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলেন, এটা অবশ্যই, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আচ্ছা, ইট ওয়াজ অলওয়েজ, খেয়াল করে দেখেন আপনাকে দুটা বিষয় বোঝায়, সেটা হচ্ছে মনে রাখবেন, মনে রাখবেন সাবজেক্ট যদি, সাবজেক্ট যদি বস্তু হয়, দেখেন সাবজেক্ট আমি আপনাকে বলি, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। কখন আইএনজি হবে আপনাকে বলি, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে যদি, যদি সাবজেক্টটা কি হয়, সাবজেক্টটা হয় বস্তুবাচক। এটা ভালো করে মাথায় রাখবেন, সাবজেক্ট কি হয়, বস্তুবাচক। সাবজেক্ট প্লাস বি ভার্ব ভি3 হবে। আর ভি3 মানে হচ্ছে, ভি3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ভি3 মানে পাস্ট পার্টিসিপল। সাবজেক্টটা যদি কি হয়, ব্যক্তিবাচক হয়, কি হয়, ব্যক্তিবাচক হয়। আমি আপনাকে বুঝাই দিচ্ছি ব্যাপারটা। সাবজেক্ট যদি বস্তুবাচক হয় ভার্বের সাথে হবে আইএনজি, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় ভার্বের পরে হবে ভি3 পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমি যদি বলি খেয়াল করে দেখেন দ্য মুভি, দ্য মুভি ইজ এক্সাইটিং, এক্সাইটিং না এক্সাইটেড। আচ্ছা, এরপরে উত্তর করেন, এগুলো উত্তর করেন। 2 নাম্বার আই, ধরেন প্রথম দিন দেখা হবে, আই এম এক্সাইটিং নাকি আই এম এক্সাইটেড, বলেন আই এম এক্সাইটিং নাকি আই এম এক্সাইটেড, কোনটা ইউজ করছিলেন মনে আছে? এই যে খেয়াল করে দেখেন দ্য মুভি, এটা কিন্তু বস্তু। আর এই যে দেখেন আই, এটা কিন্তু দেখেন হচ্ছে ব্যক্তি। মুভি বস্তু, ব্যক্তি, খেয়াল করে মনে পড়ে? এগুলো শিখছেন, পারেন না? অবশ্যই পারেন। তাহলে দ্য মুভি এক্সাইটিং, আই এম এক্সাইটেড,
এবার খেয়াল করেন, ধরে আমার ক্লাস, মাই ক্লাস ইজ বোরিং, বোর্ড। এরপরে দেখেন আই এম, আমার ক্লাস দেখে আপনি মনে করেন ইউ আর বোরিং হবে নাকি বোর্ড হবে বলেন? পার্থক্য বুঝছেন বাচ্চারা? তাহলে এই যে দেখেন মাই ক্লাস, আমার ক্লাস, এটা ব্যক্তি নয়, এটা কোনো ব্যক্তি কিছু নয়, তাহলে হবে বোরিং। আর ইউ এটা হচ্ছে ব্যক্তি, বোর্ড আপনি বিরক্ত। অনেক দিন আছে না, বন্ধুদের কাছ থেকে একটা প্ল্যান শুনে বলেন, বন্ধু ইট ইজ ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড বলেন? এটা ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড? এবার যদি শোনার পরে বললেন, বন্ধু আই অ্যাম ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড, বলেন তো মাথায় ঢুকছে বাচ্চারা? এটাই পার্থক্য শোনা। এখন আমরা যতগুলো প্রশ্ন পাবো এই নিয়মের উপর দিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে দেখো ইট আছে, ইট থাকার কারণে হবে কি? ইট থাকার কারণে হবে ইন্টারেস্টিং। এখানে ধরো, এখানে দেখো আই আছে, আই থাকার কারণে এখানে হবে কি হবে? ভালো করে বোঝো, ইন্টারেস্টেড। এই ব্যাপারটা এখানে ঘটতেছে। এই যে দেখো বসে আছে ইট অলওয়েজ তো অ্যাডভার্ব, এটা কোনো সমস্যা নেই অ্যাডভার্ব। এখন এম্বারেসিং হোয়েন ইউ মিসআন্ডারস্ট্যান্ড, যখন তুমি ভুল বুঝো, দ্য কাস্টমস অফ দ্য আদার কান্ট্রি। খেয়াল করো একটা বিষয় মনে রাখো, এই যে দেখো কাস্টম মানে হচ্ছে হ্যাবিট, কাস্টম মানে হ্যাবিট, কাস্টমস মানে হ্যাবিটও হয়, প্রথাগুলো হয়, আবার এই কাস্টমস মানে শুল্ক হয়। এখানে কাস্টমস মানে প্রথাগুলো। যদি অন্য দেশের যে প্রথাগুলো আছে এটা বুঝতে ভুল করো, তাহলে অবশ্যই তুমি এম্বারেসিং হবে। ইট ওয়াজ অলওয়েজ এম্বারেসিং। আর যদি এখানে ইট না থেকে থাকতো আই অ্যাম অলওয়েজ এম্বারেসড, আই থাকলে গল্পটা পাল্টে যাইতো। এখানে আই থাকলে এখানে হয়তো অ্যাম আসতো, আই থাকলে অ্যাম আসতো, আই অ্যাম অলওয়েজ এম্বারেসড। মাথা ঢুকছে? একটা গল্প পাল্টে যাবে, অন্য গল্প পাল্টে যাবে, একটা গল্প পাল্টে যাবে, অন্যটাও পাল্টে যাবে, সাবজেক্ট পাল্টে যাবে, গল্পটাও পাল্টে যাবে। এখানে যদি ইট থাকে তাহলে উত্তর হবে এম্বারেসিং, এখানে যদি আই থাকে উত্তর হবে এম্বারেসড। হি ইজ, এই যে দেখো হি ইজ কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, কোয়াইট, হি ইজ কোয়াইট, এটা হচ্ছে ভার্ব, এটা হবে না ভার্ব, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে নাউন, এখানে নাউন হবে না। স্যাটিসফ্যাক্টরি, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, স্যাটিসফ্যাক্টরি এটা অ্যাডজেক্টিভ। হি ইজ কোয়াইট স্যাটিসফাইড উইথ মাই প্রোগ্রেস। আই অ্যাম ডিলাইটেড, আমি আনন্দিত। এই যে ডিলাইটেড সব সময় ব্যক্তির পরে অ্যাডজেক্টিভ হবে, সব সময় ব্যক্তির পরে কি হবে? পাস্ট পার্টিসিপল। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। দিস ইজ পাস্ট পার্টিসিপল। ওকে বাচ্চারা, ডান। আশা করি মজার জিনিস শিখলা। I needed something pronoun এটা indefinite pronoun needed এটা হচ্ছে verb needed। I subject to read infinitive in order not I needed something to read in order not। তাহলে আমি এই যে দেখো সাবজেক্টটা হচ্ছে আই এটা টু বি বোর্ড টু বোর না, টু বি বোরিং না, আমার কিছু পড়তে হবে ইন অর্ডার নট টু বি বোর্ড, বিরক্ত না হওয়ার জন্য। ওকে, তাহলে অবশ্যই অ্যান্সার সি নাম্বারটা হবে শোনা। এরপরে 5 নাম্বার বলছে দেখো দ্য ক্লাস বোর্ডস দ্য স্টুডেন্ট। ইট ইজ এ ক্লাস বিরক্ত করতেছে ছাত্রছাত্রীদের। ইট দ্বারা বোঝাচ্ছে সেই ক্লাস। ইট ইজ এ বোর্ড ক্লাস না, বোরিং ক্লাস না, বিং ক্লাস। অবশ্যই অ্যান্সার বি নাম্বারটা, ঠিক না? অবশ্যই অ্যান্সারটা হবে বি নাম্বারটা। ইয়েস। আসেন
তাহলে খেয়াল করে দেখেন সেটা হচ্ছে ব্যক্তিবাচক সেম। এখানে ইজ ধরে নেন তাতেও কোনো সমস্যা নেই, কেননা মনে রাখবেন লিঙ্কিং ভার্ব ক্যান বি রিপ্লেসড। লিঙ্কিং ভার্ব খুব ভালো করে মনে রাখবেন, লিঙ্কিং ভার্ব ক্যান বি রিপ্লেসড। লিঙ্কিং ভার্বকে রিপ্লেস করা যায় বাই বি ভার্ব অথবা ইজ দ্বারা অথবা বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, লিঙ্কিং ভার্বকে বি ভার্ব অথবা ইজ দ্বারা রিপ্লেস করা যায়। আমার কাছে মনে হচ্ছে কেন জানি she seemed embarrassed and all ill, এই যে দেখেন ill at ease and bent her head, ইলটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইল মনে রাখবেন ইলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 7 নাম্বার কি বলছে দেখেন, হ্যামলেট রিটেন বাই। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে হ্যামলেট ইজ। খেয়াল করে দেখেন এ বাক্যের মূল বাক্য হচ্ছে হ্যামলেট ইজ। এখানে মাঝখানে যা আছে, মাঝখানে এই যে রিটেন ইন আর্লিয়ার 17th century, এই যে রিটেন ইন আর্লিয়ার 17th century এটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইয়েস, রিটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে হুইচ উজ্জ আছে, হুইচ ওয়াজ রিটেন, হুইচ ওয়াজ দিলে এটা হয়ে যাবে, এটা কি হবে বলেন, হুইচ ওয়াজ দিলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। যদি হুইচ ওয়াজ থাকে এই মাঝখানে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু হুইচ ওয়াজ নাই তাহলে এই কারণে রিটেন, হ্যামলেট রিটেন এইটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই বাক্যের মূল বাক্য হচ্ছে হ্যামলেট ইজ as alive and dash today as it was nearly 400 years ago. alive, খেয়াল করে দেখেন alive অ্যাপোজিটিভ বলতে পারেন, রিটেন পাস্ট পার্টিসিপল আছে, যেহেতু পাস্ট পার্টিসিপল আছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজই বলি, এটা ভালো হবে। অ্যাপোজিটিভ এটা কমপ্লিমেন্টের মতো কাজ করে। যেমন আমি যদি বলি I love Sadia, a student of Eden Mohila College. I love Sadia, a student of Eden Mohila College. এইটাকে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ, এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি। সেটা আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজই বলবো আমার দৃষ্টিতে, এটা আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। ইজ অ্যালাইভ মানে জীবন্ত, অ্যাডজেক্টিভ। অ্যান্ড আমরা কি নেব তাহলে, হ্যামলেট কি ব্যক্তি না বস্তু, অবশ্যই নিব আপিলিং, আবেদনময়। এখনো তার একটা আবেদন আছে না নাই হ্যামলেট? আধুনিক যুগে হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি আছে না, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, আছে না? তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে কি নাম্বার হবে, এটার অ্যান্সার অবশ্যই হবে আপিলিং, এখনো আবেদনময়ী। হ্যাঁ, এখনো এটা আবেদনময়ী, কথা কি বুঝছেন কিনা? আচ্ছা, 8 নম্বরে কি বলছে দেখেন, দ্য মুভি। এই যে দেখেন দ্য মুভিটা ব্যক্তি না বস্তু? মুভি বস্তু, তাহলে মুভি ওয়াজ কি হবে, বোরিং হবে, বোরিং। as soon be become, as soon, আমি জানি না এটা হয়তো বা টাইপ মিস্টেক করছে, as soon হি, এটা বি হবে না, এটা মূলত হবে হি became, তাহলে হিটা হচ্ছে আপনার ব্যক্তি, ব্যক্তি, became এটা বোর্ড, BORED বোর্ড। তাহলে বোরিং ছিল বোর্ড, বোরিং বাদ। ইয়েস, অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। এরপরে কি বলছে দেখেন 9 নাম্বারে কি বলছে দেখেন, দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার্স, খেয়াল করে দেখেন, শুড বি ব্যান। দ্য লাইসেন্স অফ ড্যাশ ড্রাইভার্স হচ্ছে নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ হবে আমার কাছে যেটা মনে হয়। ওই যে দেখেন ব্রেক থেকে হয় ব্রোক, আর ব্রোক থেকে হয় ব্রোকেন, পাস্ট পার্টিসিপল ব্রোকেন। সো সেম অ্যাজ আমরা বলতে পারি ব্রোকেন হার্ট। এই যে ব্রোকেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এখানে বেশিরভাগই হৃদয় হচ্ছে ভাঙ্গা হৃদয়। ব্রোকেন হার্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে আমার কাছে কেন জানে মনে হয় ড্রাং মানে হচ্ছে এখানে মাতাল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দিস ইজ পাস্ট পার্টিসিপল, ড্রাং ড্রাইভার, মাতাল ড্রাইভারের, শুড বি ব্যান, মাতাল ড্রাইভার। আমার উত্তর মনে হয় যে সি নাম্বারটাই হবে। ইয়েস, সি নাম্বারটা শুড বি। এই যে দেখেন বির পরে V3,
আমি এই কথাগুলো আপনাদেরকে এর আগে বলছিলাম। বি ভার্ব, বি ভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে মনে রাখবেন বি ভার্বের পরে আইএনজি থাকলে ওটা অ্যাক্টিভ। বি ভার্বের পরে যদি ভি3 হয় তাহলে মনে রাখবেন সেইটা প্যাসিভ। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে বসে। এই চারটা মনে রাখবেন, এই চারটা হচ্ছে বি ভার্বের ব্যবহার, আজীবন মনে রাখবেন এই চারটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। আচ্ছা বলেন তো, আমরা যদিও আসবো আই উইশ, আই ওয়ার ইউ, আমার ইচ্ছা করে আমি যদি তুমি হতাম। এই যে ইউ দেখতেছেন ইউ, বলেন তো এই ইউটা সাবজেক্টে আছে না অবজেক্টে আছে বলেন? এই ইউটা সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে বলেন? অবশ্যই মনে রাখবেন না। সালাউদ্দিন তুমি যদি এটা অবজেক্ট বলো কেমনে হয়? এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে প্রোনাউন। এই যে দেখো বি ভার্ব, সালাউদ্দিন তুমি যদি এটা ভুল করো তাহলে কেমনে হয় সালাউদ্দিন? বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকে। বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকে। ইয়েস, বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে থাকে, অবজেক্ট না সাবজেক্টিভ ফর্মে। এই যে দেখেন শুড, এই যে বি ভার্বের পরে ভি3 আছে, এটা হচ্ছে প্যাসিভ, পুরোটাই আছে হচ্ছে প্যাসিভ। আচ্ছা যাই হোক, আসেন আর না যাই। 10 নম্বর কি বলছে? দেয়ার বরাবরের মতো অ্যাডভার্ব ওয়ার কেন হলো? রিয়াকশনটা হচ্ছে প্লুরাল, এই কারণে হয়েছে ওয়ার। রিয়াকশনটা হচ্ছে নাউন, তাহলে এখানে একটা দরকার অ্যাডজেক্টিভ। তাহলে এ মিক্সড হবে না, এটা মিক্স করা না, হবে মিক্স মানে মিশ্র, পাস্ট পার্টিসিপল হবে মিক্সড রিয়াকশন। অনেকটাই ওই যে বললাম ইনভাইটেড গেস্ট, এরপরে হচ্ছে রিটেন এক্সাম, এরপরে হচ্ছে ম্যারিড উইমেন। আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে পুরো মাস্টার বই আপনাদেরকে সলভ করে দেবো ইনশাআল্লাহ। এর বিনিময়ে আপনাদের কাছ থেকে একটা জিনিস চাইছিলাম, আপনাদের রেগুলার পার্টিসিপেশন আর একটু শেয়ার করে দিবেন প্লিজ। আপনারা সেই জায়গাটা হারাই ফেলতেছেন। আমিও কি মনে হয় ক্লাসগুলো অফ করে দিই, কি বলেন? ইট উড বি বেটার, রাইট? আমার মনে হয় ক্লাসগুলো অফ করে দেওয়াই ভালো। আপনাদের পার্টিসিপেশনটা আগের মতো আর নাই। ইট উড বি বেটার ইফ আই ক্লোজ দ্য ক্লাস। আমার মনে হয় ক্লাসটা অফ করে দেওয়াই ভালো। হ্যাঁ, তাহলে এখানে হবে অ্যান্সার হচ্ছে মিক্স, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হবে। এরপরে কি বলছে দেখেন, হি পাস, সে পাস করেছে, এটা কিন্তু ভি2 পাস্ট ইনডিফিনিট টেন্স। এ অর্ডারটা হচ্ছে নাউন, তাহলে হবে একটু আগে বললাম রিটেন অর্ডার, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। সো রিটেন অর্ডার, সে একটা লিখিত আদেশ পাস করেছে, কি করছে? পাস করছে আর কি। হ্যাঁ, 12 নম্বরে কি বলছে দেখেন, দ্য টল জেন্টালম্যান। দাটা হচ্ছে ডিটারমিনার, টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর জেন্টালম্যানটা হচ্ছে নাউন। আচ্ছা, দ্য টল জেন্টালম্যান, খেয়াল করে দেখেন এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে ইজ দ্য ব্যাংক ম্যানেজার, লম্বা মানুষটা ব্যাংক ম্যানেজার। তাহলে টল জেন্টালম্যান মানুষটা, এখানে হু দিছে, হু এর পরে ফাইনাইট ভার্ব নাই, এ নাম্বারটা বাদ। বি নাম্বারটা হবে না কেন জানেন? বি নাম্বারটা হবে না আমি যদি নেই, বি নাম্বারটা ইজ স্ট্যান্ডিং। খেয়াল করে দেখেন এখানে ভার্ব আছে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো কনজাংশন নাই। এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো কনজাংশন নাই, এই কারণে বি নাম্বারটা হবে না। আমি জানি এই প্রশ্নের উত্তর অনেকেই বি মারবেন না, স্ট্যান্ডও হবে না, সেম বি আর সিতে একই সমস্যা, অ্যান্সার হবে স্ট্যান্ডিং। তাহলে এই বাক্যটা আমি যদি আপনাকে বলি, এই বাক্যটা মূল বাক্য হচ্ছে দ্য জেন্টলম্যান স্ট্যান্ডিং বাই দ্য ডোর, দরজার পাশে দাঁড়িয়ে। ইজ দ্য ব্যাংক ম্যানেজার, দরজার পাশে দাঁড়ানো লম্বা মানুষটা হচ্ছে ব্যাংকের ম্যানেজার। এই স্ট্যান্ডিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটার নাম হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটা জেন্টলম্যানকে মডিফাই করতেছে। ওকে, দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ।
13 নম্বর কি বলছে দেখেন, সাম অফ আওয়ার পার্সন, সাম অফ আওয়ার পার্সন, আমাদের কিছু ব্যক্তি। এই বাক্যের মূল বাক্য যে সাম অফ আওয়ার পার্সন উইল নট কাম টুনাইট, আমাদের কিছু ব্যক্তি আজকে আসবে না। কারা? ইনভাইটেড টু দ্য পার্টি, যারা পার্টিতে আমন্ত্রিত। এই ছাড়া ইনভাইটিং হবে না, আমার ধারণা হবে ইনভাইটেড, মানুষ দাওয়াত প্রাপ্ত হয়। ইনভাইটিং প্রেজেন্ট পার্টিসিপল না, এটা হবে না, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। হু ইনভাইটেড না, হু যদি থাকতো ওয়াজ ইনভাইটেড তাহলে হয়তো সি নাম্বারটা, এটাও হবে না, কেননা এটা বসালে কোনো লিঙ্কার বা কনজাংশন নাই, এটা হবে তাহলে সাম অফ আওয়ার পার্সন। আচ্ছা আমারে বলেন তো এখানে সামটা কোন পার্টস অফ পিস, সামটা কোন পার্টস অফ পিস বলেন তো প্লিজ। অবশ্যই প্রোনাউন, এটা প্রোনাউন। যদি বলা থাকে ভালো করে বুঝেন, এগুলো আসলে বুঝতে হয়, সেটা হচ্ছে সাম বয়েস, এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে ডিটারমিনার। কিন্তু যদি বলা হয় সাম অফ দ্য বয়েস, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, নাউন এইভাবে কখনো হয় না। প্রথমে অ্যাডজেক্টিভ, পরে প্রেপোজিশন, এরপরে নাউন, এইভাবে কখনো হয় না, এইভাবে কখনো হয় না, সো এটা হচ্ছে প্রোনাউন। 14 নম্বরে কি বলছে দেখেন, দ্য ব্রিজ দেখেন, খেয়াল করে দেখেন, রিসেন্টলি, এই বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য ব্রিজ হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, ব্রিজে কিছু ত্রুটি ধরা পড়েছে। এই যে দেখেন হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, খেয়াল করে দেখেন এটাও কিন্তু প্যাসিভে আছে, হ্যাজ বিন ফাউন্ড ফল্টি, কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে। দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড, উত্তর এ হবে না, যদি হুইচ থাকতো তাহলে উত্তর এ হইতো, হুইচ ওয়াজ কনস্ট্রাক্টেড। এখানে যদি হুইচ থাকতো তাহলে সি হইতো, তাহলে হ্যাজ কনস্ট্রাক্টেড না, হ্যাজ বিন কনস্ট্রাক্টেড, এটা প্যাসিভ হবে। সো এগুলো একটাও হবে না, অ্যান্সার হবে কনস্ট্রাক্টেড। এবং এই কনস্ট্রাক্টেড এটা হচ্ছে V3, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। কনস্ট্রাক্টেড রিসেন্টলি ফর দ্য রেল রোড, এই পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ব্রিজকে মডিফাই করতেছে। ইয়েস, পুরোটাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা ব্রিজকে কি করতেছে, মডিফাই করতেছে। খেয়াল করে দেখেন, হ্যাঁ পুরোটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ, এগুলো ফ্রেজের ক্লাস করতে হবে আপনাকে। An inflation rate is only 4% dash a difference to export. An inflation rate যেটা কি করছে, মেকিং এ বিগ ডিফারেন্স টু এক্সপোর্ট, মানে মাত্র 4% যেটা করেছে, এটা অবশ্যই মেকিং হবে। আর মেকিং দিয়েন না, তাহলে এখানে ইজ আছে, আর মেকিং, দুটা ভার্ব নরমালি কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না। ব্যতিক্রম বাক্য আছে, কিন্তু দুইটা ভার্ব নরমালি কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না, দুইটা ভার্ব নরমালি কনজাংশন বা লিঙ্কার ছাড়া বসে না। 16 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান কারেক্ট সেন্টেন্স, জানতে চাচ্ছে হচ্ছে নিচের কোনটি হচ্ছে আপনার কারেক্ট সেন্টেন্স। আচ্ছা তাহলে কি বলছে দেখেন, দ্য ওল্ড ম্যান, ভালো কথা, দাটা ডিটারমিনার, ওল্ডটা অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। দ্য ওল্ড ম্যান ইজ দেয়ার অ্যাডভার্ব হ্যাপি, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে আছে সিটিং, বয়স্ক মানুষটি। এই ওল্ড ম্যানকে আপনি যদি কন্ট্রাকশন করেন তাহলে হবে দ্য ওল্ড ম্যান, এটা কন্ট্রাকশন করলে ডিটা বাদ দিতে পারবেন, দ্য ওল্ড ম্যান। যেমন এর আগে বলছিলাম হিম, আই নো, হিমটাকে আপনি ইম বলতে পারেন, ইম, I know him. Okay. The old man is there happy sitting. না, এটা এক নাম্বারটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে না, এই জন্য এক নাম্বারটা আমরা বাদ দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এক নাম্বারটা হচ্ছে না, খেয়াল করে দেখেন। আচ্ছা 2 নাম্বার কি বলছে দেখেন, দ্য ওল্ড ম্যান হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ, এর আগে একটা ইজ দরকার ছিল, দে আর সিটিং, তাহলে এই বি নাম্বারটাও হচ্ছে না। দ্য ওল্ড ম্যান দে আর সিটিং ইজ হ্যাপি, না, বিষয়টা একটু উল্টাই দেন, এই ডি নাম্বারটা অ্যান্সার, দ্য ওল্ড ম্যান ইজ সিটিং দেয়ার,
এই সিটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে হুটা একটা উজ্জ আছে। এটা জানতে হলে আপনাকে ফ্রেজের ক্লাস ভালো করে জানতে হবে, কেমন? আচ্ছা, যাই হোক, দ্য ওল্ড ম্যান এই বাক্যের মূল বাক্য হচ্ছে ইজ হ্যাপি। খেয়াল করে দেখেন, দ্য ওল্ড ম্যান ইজ হ্যাপি, ওল্ড ম্যান ইজ হ্যাপি সিটিং হেয়ার দেয়ার, সেখানে দাঁড়িয়ে থাকা মানুষটা ছিল হ্যাপি, এবং এইটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, 17 নম্বরে কি বলছে দেখেন, দেয়ার। এটা অনেকবার বলছিলাম, দেয়ার একটা অ্যাডভার্ব। আচ্ছা, দেয়ার একটা অ্যাডভার্ব বলে এই ম্যানটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই ইজ হচ্ছে তার ভার্ব। এই কথাটা অনেকবার বলছিলাম, এই কথাটা 100 বার না শতাধিকবার বলছিলাম। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি হয় না বাচ্চারা? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মনে রাখবেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কি হয় না? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ভালো করে মনে রাখবেন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কখনোই সাবজেক্ট হবে না, কখনোই হবে না। তাহলে এই যে দেখেন দেয়ার বসে আছে, দেয়ারটা একটা অ্যাডভার্ব, সাবজেক্ট চলে গেছে হচ্ছে ভার্বের পরে, এটা হচ্ছে ভার্ব, এ ম্যানটা হচ্ছে আপনার সাবজেক্ট। ইয়েস, এটা হচ্ছে ভার্ব, এ ম্যানটা হচ্ছে আপনার সাবজেক্ট, ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, নেক্সট ডোর, এটা ডোরটা হচ্ছে নাউন, নেক্সটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টুটা হচ্ছে প্রেপোজিশন, আর মিটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তাহলে দেয়ার ইজ এ ম্যান, খেয়াল করে দেখেন, এখন যদি আমি বি নাম্বারটা নেই, বলতে পারেন স্যার বি নাম্বারে কি সমস্যা? দেয়ার ইজ এ ম্যান, হু দ্বারা ম্যানকে বোঝাচ্ছে, যদি বি নাম্বারে লিভস হইতো, লিভস এখানে ভার্বের সাথে এস বা ইয়েস হইতো, তাহলে হইতো। এটা একটা প্রোনাউনের নিয়ম, আপনি ভালো করে জানেন। প্রোনাউনের নিয়মটা কি? সেটা হচ্ছে ইট ইজ আই, হু ওয়াজ অবলিক ওয়ার। তাহলে আপনি কোনটা নেবেন বলেন তো? হু ওয়াজ নেবেন না ওয়ার নেবেন বলেন প্লিজ? হু ওয়াজ হবে না হু ওয়াজ হবে? হু ওয়াজ হবে নাকি ওয়ার হবে বলেন? এরপরে যদি বলি, খেয়াল করেন, ইট ইজ দে, হু ওয়াজ হবে নাকি ওয়ার হবে? আপনি খুব ভালো করে একটা বিষয় জানেন, সেটা হচ্ছে এই হুটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এরা হচ্ছে দেখেন আই অথবা হচ্ছে আপনার দেখেন দে, এরা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রাইট? আরেকটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, হুয়ের বাংলা যেও হয়, হুয়ের বাংলা যারাও হয়, অর্থাৎ যেটা হচ্ছে সিঙ্গুলার, যারাটা হচ্ছে প্লুরাল, এটা ভালো করে মনে রাখবেন। এবং এইটা নির্ভর করে বেসিক্যালি অ্যান্টিসিডেন্টের ওপর। খেয়াল করেন, কার উপর নির্ভর করে? অ্যান্টিসিডেন্টের ওপর। কার উপর নির্ভর করে? অ্যান্টিসিডেন্টের ওপর। আপনারা কিন্তু এখনো শেয়ার দেন নাই, 100 শেয়ার কিন্তু হয় নাই। আচ্ছা, এটা কার উপর নির্ভর করে বাচ্চারা? অ্যান্টিসিডেন্টের ওপর নির্ভর করে। ওকে, অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, হু মানে যে, ভার্বটা সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট প্লুরাল, হু মানে যারা, ভার্বটা হচ্ছে প্লুরাল। এই কারণে বি নাম্বার অপশনটা নিতে পারবো না। আপনি যদি বি নাম্বারে এখানে এস দিতেন, কেননা এ ম্যানটা সিঙ্গুলার, হু মানে যে লিভস, তাহলে কিন্তু বি নাম্বারটা কারেক্ট হয়। কিন্তু এখন বি নাম্বারটা নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বলছে হু লিভড। খেয়াল করে দেখেন, সে আগে বাস করতো। দেয়ার ইজ এ ম্যান হু লিভ নেক্সট ডোর টু মি, আমার পাশের মানে বাড়িতে সে বাস করে। না, বাস করেছিল এমনটা না, সে এখনো বাস করে। ইজ লিভিং হবে না, কেননা দুটা ভার্ব হবে কিন্তু কোনো লিঙ্কার নাই। অ্যান্সার হবে লিভিং, প্রেজেন্ট পার্টিসিপল, লিভিং নেক্সট ডোর টু মি। এরপরে দেখেন 18 নম্বরটা বলছে, কি বলছে দেখেন, দ্য উইন্ড মেড সাস ড্যাশ। খেয়াল করে দেখেন, নয়েজেস। এখানে নাউন আছে, মনে রাখবেন নাউন আছে, এর আগে একটা অ্যাডজেক্টিভ হবে। খেয়াল করে দেখেন, এখন প্রশ্ন হচ্ছে দ্যাট দ্য চিলড্রেন, এই কারণে হাইড থেকে হিড আন্ডার দ্য বেড, মানে বাতাস এতটাই ভয়ঙ্কর একটা আওয়াজ। দ্য ওয়াইন মেড সাস ড্যাশ নয়েজেস দ্যাট, যেটা দ্য চিলড্রেন হিড তাদেরকে লুকায় রাখছিল আন্ডার দ্য বেড। আন্ডার দ্য বেড কোথায়? বেডের নিচে। এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এটা কি ফ্রেজ? ভালো করে খেয়াল করে দেখেন। ইয়েস, দিস ইজ অ্যাডভার্ব ফ্রেজ। তারা তাদেরকে নিজেদেরকে কোথায় লুকায় রাখছিল? বেডের নিচে লুকায় রাখছিল। তাহলে ফিয়ারিং নয়েজেস, ফ্রাইটেনিং নয়েজেস, ফিয়ার্স মানে হচ্ছে আপনার হিংস্র, ফিয়ার্স মানে বলতে পারেন হিংস্র, বর্বর। এটা আমি প্রথমেই বাদ দিচ্ছি, এটা নেওয়া যাবে না। সো ফ্রাইটেনিং মানে ভীতিকর, ফ্রাইটেনিং মানে হচ্ছে
ভীতিকর একটা বাতা মানে কি বলে হচ্ছে শব্দ তৈরি করছে বা একটা সরগোল তৈরি করছে। খেয়াল করে দেখেন, যে কারণে বাচ্চারা নিজেদেরকে যেই কারণে দ্য চিলড্রেন হিড আন্ডার দ্য বেড, তারা কোথায় জায়গা নিয়েছে? বেডের নিচে। প্লিজ, ওকে। তো আমার কাছে সবকিছু মনে হচ্ছে যে ফ্রাইটেনিং হবে আর কি। হ্যাঁ, এরপরে কি বলছে দেখেন, দ্য পিপুল ব্যাডলি, খেয়াল করে দেখেন, ব্যাডলি, দ্য পিপুল ব্যাডলি। এই বাক্যের মূল বাক্যটা কি জানেন? দ্য পিপুল ওয়্যার। আপনি যদি মূল বাক্য ধরতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আছে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মেন সেন্টেন্স, আপনার কাছে এখানে একটা ভার বসাইলে মনে হতে পারে যে এটা হচ্ছে মনে হয় মেন। না, এটা মেন না, এটা মেন বিষয় না। কথা বুঝাইতে পারছি? এটা মেন বিষয় না। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য পিপুল ওয়্যার গ্যাদারিং, তারা সমাবেশ করছিল অ্যাট দ্য ইউনিয়ন কাউন্সিল প্রিমিসেস মানে হচ্ছে প্রাঙ্গণ। ইউনিয়ন কাউন্সিলের প্রাঙ্গণে তারা সমাবেশ করছিল। তারা নিডেড, দেখেন নিডেড অথবা নিডিং অথবা ওয়্যার নিডেড না। প্রথম কথা হচ্ছে এই দুটা বাদ, উত্তরে এ হবে অথবা উত্তর হচ্ছে আপনার বি হবে। খেয়াল করে দেখেন, ইট উড বি এ অর ইট উড বি বি, হয় উত্তর এ হবে, না হলে উত্তর বি হবে। ওকে, পিপুল হু, এখানে হুটা উজ্জ আছে ভাই, এখানে হুটা উজ্জ আছে, এটা পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু V3। এটা দেখতে প্রেজেন্ট পার্টিসিপল মনে হলে এটা পাস্ট পার্টিসিপল, এটা না। উত্তর হবে নিডিং, এখানে হুটা উজ্জ আছে। পিপুল হু ব্যাডলি নিডস, কথা বুঝছেন কেন? এস হইতো না, পিপুল যেহেতু প্লুরাল, হু ডিড, এই হু নিডটা উঠে নিডিং কেন হলো এটা যদি জানতে চান, না নিডেড কেন হবে? আপনার কাছে বই থাকলে বই দেখে উত্তর করার চেয়ে উত্তর না করা ভালো। অন্যভাবে নিয়েন না, বই দেখে যদি উত্তর করেন এটার চেয়ে উত্তরটা ঢেকে রাখেন আপনার ডান পাশে। জাজ ইয়োরসেলফ, দিস ইজ দ্য প্লেস, যেখানে ভুল হলে কোনো নেগেটিভ মার্ক নাই। দিস ইজ দ্য প্লেস টু জাজ ইয়োরসেলফ, নিজেকে জাজ করার একটা বড় জায়গা। সো বইটা থাকলে ডান পাশে উত্তরটা ঢেকে রাখেন। ইট কুড বি বেটার ফর ইউ, এটা আপনার জন্য মনে হয় ভালো হতে পারে, তাহলে অবশ্যই হবে নিডিং, উত্তর হবে। আচ্ছা দেখেন 20 নম্বরে যেটা বলছে, 20 নম্বর বলছে দেখেন ন্যাচারাল রিসোর্সেস। এই যে রিসোর্সেসটা হচ্ছে নাউন আর ন্যাচারালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এল থাকলে মনে রাখবেন, এল থাকলে অ্যাডজেক্টিভও হয়, আবার ভার প্লাস এল থাকলে নাউন হয়, এবং এটা ভার্বাল নাউনও হয়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনও বলা যায়। খুবই সিম্পল। এই যে দেখেন ন্যাচারাল রিসোর্সেস, আচ্ছা প্রোভাইড, প্রদান করে, ভার্বের সাথে দেখেন নাউনের সাথে এস, দেখেন ভার্বটা এস মুক্ত। এই কথাগুলো আমি এর আগে অনেকবার বলছিলাম। আমি যদি বলি দা বয় তাহলে হবে হচ্ছে আপনার গোস। যদি বলি হচ্ছে বয়েস তখন হবে হচ্ছে গো। নাউনের সাথে যদি এস যুক্ত না হয়, ভার্বের সাথে এস যুক্ত হয়, আর নাউনের সাথে এস যুক্ত হলে ভার্ব থাকে এস মুক্ত। এইটাই বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বক্তব্য। ওকে, তাহলে খেয়াল করে দেখেন রিসোর্সেস ভার্ব মানে ভার্বের সাথে কিন্তু এস বাই এস নাই, নাউনের সাথে এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস নাই। আচ্ছা, ন্যাচারাল রিসোর্সেস প্রোভাইড দেয় দ্য র ম্যাটেরিয়ালস, আমাদের কিছু কাঁচামাল দেয়। আচ্ছা ভালো কথা, কাঁচামাল দেয়। টু দেখেন ড্যাশ যেই কাঁচামালগুলো নিডেড, যেই কাঁচামালগুলো প্রয়োজন টু প্রডিউস ফিনিশ গুডস। আপনি কি বলতে পারেন এই যে ফিনিশ, খেয়াল করে দেখেন গুডস হচ্ছে নাউন গুডস, আর ফিনিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। ইয়েস, দিস ইজ পাস্ট পার্টিসিপল। অবশ্যই হুইচ হবে না, হুইচ নিডস হবে, অবশ্যই না, হুইচ নিডস হবে না, হুইচ নিডস হবে না। হুইচ আপনি যদি বলেন সি নাম্বার অ্যান্সার হবে, তাহলে এখানে দেন হুইচ আর নিডেড, প্যাসিভ করতে হবে। এটার অনেক গল্প আছে, হুইচ আর নিডেড। যদি সি নাম্বার অ্যান্সার করতে হয় তাহলে হুইচ আর নিডেড, যেগুলো প্রয়োজন টু প্রডিউস ফিনিশ গুডস, সি নাম্বারটা অ্যান্সার করতে চাইলে এটা তো হবেই না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না। বি নাম্বার দিলে সমস্যা, দুইটা ভার্ব আছে কিন্তু কোনো লিঙ্কার নাই, বি নাম্বার হবে না, উত্তর এ হবে, অথবা সি নাম্বারটা হবে হুইচ আর নিডেড। এই যে দেখো পিপুল, খেয়াল করে দেখো পিপুল সেম। এই বাক্যের মূল বাক্যটা কি জানো? পিপুল ডু নট গেট ম্যানি অফ দ্য আর্মার ফ্যাটালিসিস, মানে পিপুল ডু নট গেট, পায় না, এই বাক্যের মূল বাক্য। তুমি যদি মনে করো এখানে একটা ভার বসবে, হাতে হারিকেন আর এরপরে বাঁশ, এ বাক্যের মূল বাক্যটাই হচ্ছে
পিপুল ডু নট গেট ম্যানি অফ দ্য আরবান ফ্যাসিলিটিস, জনগণ আরবানের যে সুযোগ সুবিধা, শহরের সুযোগ সুবিধা পায় না। কারা? এই যে ধরো যারা, এখানে হু এটা লিভস দিতে পারবে না, এ নাম্বার না হলে বি নাম্বারটা হবে না, টু লিভ হবে না, হবে হচ্ছে লিভিং। কি বলছে দেখেন, দ্য ম্যান। এ বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য ম্যান ওয়াজ টেকেন। আপনি এতটুকু বলেন তো, দ্য ম্যান ওয়াজ টেকেন, এই এতটুক বাক্যের অনুবাদ বলেন তো। ম্যান ওয়াজ টেকেন, এটা বিভার প্লাস ভি3 আছে। হ্যাঁ, মানুষটাকে নেওয়া হয়েছিল কোথায়? টু দ্য হসপিটাল। দেখেন, হসপিটালের আগে আর্টিকেল বসে না। কেন বসে না? যদি সেবা নিতে যায়, তাহলে মানুষটাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের আগে দেখেন কোনো আর্টিকেল নাই, সবই গ্রামার মেনে হয়। আপনি বলেন ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, অথচ এগুলোই হচ্ছে সেই দুর্বার ফ্রি হ্যান্ড রাইটিং। আপনি নাকি ফ্রি হ্যান্ড রাইটিং পারেন না, অথচ এগুলোই ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে দ্য ম্যান, মানুষটাকে, দ্য ম্যান। খেয়াল করে দেখেন, এবার কথা হচ্ছে ইনজুর্ড হবে, হ্যাড ইনজুর্ড হবে, না বিং ইনজুর্ড হবে, না হু ইনজুর্ড হবে? বলেন। মানুষটাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, বলেন। তাহলে ইনজুর্ড, বিং ইনজুর্ড না, এটা বিং ইনজুর্ড দিলে হবে না। বিং ইনজুর্ড মানে ইনজুর্ড হয়ে, সেই আহত মানুষটিকে, ইতোমধ্যে আহত মানুষটিকে, এটা উত্তর হবে না। এটা অর্থ দিলে যায় না। আমি যদি আপনাকে বলি বিং এ ডক্টর, বিং এ ডক্টর, ডাক্তার হয়ে, আই ওয়েন্ট টু ভিলেজ, আমি গ্রামে গিয়েছিলাম, না, আহত, আমাকে কেউ আহত করছে, এটা হবে না। তার কারণ আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে। অ্যাক্টিভ সেন্সে প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্যাসিভ সেন্সে পাস্ট পার্টিসিপল হয়। এটার অনেকগুলো গল্প আছে, আমি ক্লাস আপলোড দিলে আপনারা বুঝবেন। বিং ইনজুর্ড হবে না, প্রেজেন্ট পার্টিসিপল হবে না, সমস্যা একটাই, বিং ইনজুর্ড হবে না। সো হ্যাড ইনজুর্ড হবে না, হু ইনজুর্ড হবে না, কেননা তাকে কেউ আহত করছে। কেউ নিজে নিজে আহত হয় না, যে ওই যে হাত কাটে পা কাটে এক একটা বলদ, কোনো মাইয়া পোলার জন্য হাত কাটে পাত কাটে, এগুলো বলদ। ওকে, আচ্ছা, অ্যান্সার এ। তারপরে কি বলছে দেখেন, হ্যাভিং গেইন, আর কিচ্ছু নাই, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মনে রাখবেন, পারফেক্ট পার্টিসিপল খুবই সহজ সরল। পারফেক্ট পার্টিসিপল সহজ সরল, এর কোনো প্যাঁচ নাই। হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং গেইন, এটা ভি3। এটা আপনি এভাবে লিখতে পারতেন প্রেজেন্ট পার্টিসিপলে, গেইনিং ট্রুথ, কিপ ট্রুথ। ওকে, হ্যাভিং ট্রুথ, কিপ ট্রুথ, গেইনিং ট্রুথ, কিপ ট্রুথ। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল বলা হয়। আর পারফেক্ট পার্টিসিপলের জায়গায়, না জাকির হোসেন, হু ইনজুর্ড হবে না রে ভাই, পারফেক্ট পার্টিসিপলের জায়গায় এটা পারফেক্ট পার্টিসিপল, সহজ কথা। এখানে আপনি চাইলে লিখতে পারতেন গেইনিং ট্রুথ, কিপ ট্রুথ। আচ্ছা, এরপরে আসেন কি বলছে দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ ভার্বাল নাউন। এবার খেলা শুরু। ভার্বাল নাউন, ভার্বাল নাউন নিচের কোনটিকে বলা হচ্ছে দেখেন, ভার্বাল নাউন, তাই তো। ভার্বাল নাউনের গঠন কি? দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। তাহলে এটা স্ক্যান করেন, খোঁজেন। এটা জেরান, গুড এক্সারসাইজ, গুডে রাইটিং এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্টে অ্যাডজেক্টিভ, অবশ্যই কমপ্লিমেন্ট থাকলে উত্তর হবে কমপ্লিমেন্ট। এই যে দেখেন, দা রাইটিং অফ অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এটাই আমাদের হচ্ছে ভার্বাল নাউন। গুড লেটার রাইটিং হয় না বাক্য, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট এ গুড লেটার, এটা বাক্য হয়, কিন্তু এখানে কোনো ভার্বাল নাউন নাই। তাহলে উত্তরটা আমাদের বি নাম্বারটা হবে। হ্যাঁ, তাহলে বি নাম্বারটাই উত্তর হিসাবে নিলাম, কোনো সমস্যা নাই। এরপরে কি বলছে আসেন, ভার্বাল নাউন ক্লোজ টু। ভার্বাল নাউন কার সাথে রিলেটেড? নাউন কখনো অ্যাডজেক্টিভের সাথে রিলেটেড হয় না। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপলও পাস্ট পার্টিসিপলের বংশধর। অ্যাডজেক্টিভ মানে তো অ্যাডজেক্টিভ, অবশ্যই জেরান হবে। তাহলে ভার্বাল নাউন যেহেতু নাউন, তাহলে কার সাথে সম্পর্কিত? জেরান্ডের সাথে সম্পর্কিত। 26 নম্বর কি বলছে দেখেন, আই লাইক, আমি পছন্দ করি, ট্রাভেলিং, তাহলে কি পছন্দ করি? ট্রাভেলিং টু ডিফারেন্ট প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য সেন্টেন্স। এই বাক্যে আমরা মানে ভার্বাল নাউন কারে বলবো বলেন? ভার্বাল নাউন কারে বলা যায়? মনে রাখবেন, জেরান্ডই হচ্ছে ভার্বাল নাউন, কিন্তু সকল ভার্বাল নাউন আবার জেরান্ড নয়। ভার্বাল নাউন দুইভাবে গঠন করা যায়। কয়ভাবে? দুইভাবে, দা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ, আবার
সাফিক্স দিয়ে ভার্বাল নাউন গঠন করা যায়। এই কারণে সকল ভার্বাল নাউনই জেরান এমনটা বলা যাবে না। সাফিক্স যুক্ত ভার্বাল নাউনকে জেরান বলা যাবে না, ওর সাথে আইএনজি থাকে না। আইএনজি দিয়েও ভার্বাল নাউন গঠন করা যায়, সাফিক্স দিয়েও ভার্বাল নাউন গঠন করা যায়। যেটা একটু আগে বললাম, যেমন ধরেন ডিনাই ধরেন এল, ডেনিয়াল, এরপরে ধরেন সারভাইভ থেকে সারভাইভাল, এগুলোই হচ্ছে ভার্বাল নাউন। সো অবশ্যই অ্যান্সার হচ্ছে আপনার এ নাম্বারটা। এরপরে 27 নাম্বার বলছে, আপনারা তো এই জাতীয় বাক্য চান। এই জাতীয় বাক্য বলতে দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এই জাতীয় বাক্য স্ট্রাকচার দেখবেন, পাটাপাট অ্যান্সার করবেন, চাকরি হবেন, বিয়ে করবেন, বাচ্চা হবে, বাংলা সিনেমার মতো। অনেস্টলি আপনারা এইগুলো চান রে ভাই। আপনাদের আবার জিআর ইজিমেট পড়াবো কেমনে? আমি ধরেন পারি না, কিন্তু আপনি কখনো সাহস করছেন হাত দেওয়ার? আপনি কখনো সাহস করছেন হাত দেওয়ার? আপনার অপারগতাকে আপনি আমার উপর চাপাই দেন কেন বলেন? খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে দ্য রিডিং অফ, তাহলে অবশ্যই দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড প্র্যাকটিস। ওকে, তাহলে অবশ্যই এই যে অবশ্যই এটাকে আমরা কি বলবো? ভার্বাল নাউনই বলবো, রাইট? আচ্ছা, কোনো সমস্যা নাই। এবার আসেন, তাহলে অ্যান্সার হচ্ছে ভার্বাল নাউন। 28 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উইথ প্রেপোজিশন অ্যান্ড অবজেক্ট? খেয়াল করে দেখেন, নিচের কোনটি অ্যাক্টিভ, আবার বলতেছে ভার্বাল নাউন, খেয়াল করে দেখেন, আবার প্রেপোজিশনের অবজেক্ট, মানে কতগুলো বিষয় একসাথে দরকার। তাহলে কি বলছে? আসেন অ্যান্সার হবে দেখেন এই যে ডি নাম্বারটা, দ্য লঞ্চিং অফ ভার্বাল নাউন প্রেপোজিশনের অবজেক্ট। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, খেয়াল করে দেখেন, কল মি, আমাকে ফোন দাও, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, খেয়াল করে দেখেন। আচ্ছা, কল মি, আচ্ছা ভালো কথা, কল দেন, ইচ্ছা হলে দেন, না হলে না দেন। কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, যদি তোমার কোনো সমস্যা থাকে, রিগার্ডিং, ইয়েস, এই যে দেখেন রিগার্ডিং 43 বিশেষ আসছে, এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে পার্টিসিপিয়াল প্রেপোজিশন। কথা কি বুঝতেছেন? পার্টিসিপিয়াল প্রেপোজিশন, ইয়েস, এটাকে কোনোভাবে রিগার্ড মানে হচ্ছে গ্রাহ্য করা, কাউকে গ্রাহ্য করা, বা বলতে পারেন মেনে চলা। কি চলা? মেনে চলা। রিগার্ড মানে মেনে চলা, রিগার্ড থেকে হচ্ছে রিগার্ডিং। তাহলে এটা অবশ্যই হচ্ছে প্রেপোজিশন, কোনোভাবেই কনজাংশন বলা যাবে না, এটা অ্যাবাউট অর্থে প্রেপোজিশন। কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে বা পাস্ট পার্টিসিপল আছে যারা প্রেপোজিশনের মতো কাজ করতে পারে, এদেরকে বলা হয় পার্টিসিপিয়াল প্রেপোজিশন। কি বলা হয়? পার্টিসিপিয়াল প্রেপোজিশন বলা হয়। আসেন 30 নম্বর কি বলছে দেখেন, দেয়ারটা হচ্ছে দেখেন অ্যাডভার্ব, দেয়ার ওয়াজ। আচ্ছা ভালো কথা, স্মল রিসেপশন, ফলোইং হি ওয়েডিং, এই যে দেখেন ফলোইং মানে মনে রাখবেন হচ্ছে পরে, ইয়েস, ফলোইং মানে হচ্ছে পরে, ফলোইং মানে কি? পরে। এটা 39তম বিসিএস এর প্রশ্ন। ফলোইং মনে রাখবেন পরে অর্থে প্রেপোজিশন। ফলোইং সবাই লেখেন, এটা ইয়েতে আসছিল 46 আসছিল, এটা 39তম প্লাস 46 বা 45তমতে আসছিল, পরে অর্থে প্রেপোজিশন। এই তিনটা লাইন সবাই, ফলোইং সমান সমান পরে সমান সমান প্রেপোজিশন। আমার মৃত্যুর পরে আমার মেয়ে কি হবে? আমার মৃত্যুর পরে আমার মেয়ে আমার উত্তরাধিকারী হবে। ফলোইংটা পরে অর্থে প্রেপোজিশন। এ লেখেন না করে, ফলোইংটা পরে অর্থে প্রেপোজিশন, ঠিক আছে না?